হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আশা করছি তোরা সবাই ভালো আছিস, একদম পড়াশোনা খুব ভালো করে করছিস। আর আমি একদম ফার্স্ট ক্লাস আছি, একদম তোদেরকে পড়াচ্ছি, নিজের সব ব্যাচ পড়াচ্ছি, নিজেও পড়ছি, পড়াশোনা করছি, ভালো আছি। তো ক্লাস 10-এর পর্যায় সারণী আমরা শুরু করেছিলাম যথারীতি। ফার্স্ট পার্ট আমরা পড়েছি। সেকেন্ড পার্ট আমরা বলেছিলাম যে কি করব না আধুনিক পর্যায় সারণী সেইটা শুরু করবো, মানে মজলের ধারণা ওই জায়গাগুলো থেকে স্টার্ট করব। তো দেরি না করে চল স্টার্ট করি। দেখ, সেকেন্ড পার্ট 2-তে খুব ইম্পর্টেন্ট জিনিস থাকবে এবং প্রত্যেকটা নোটস যেগুলো আমি লিখবো, প্রত্যেকটা পয়েন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাই টু নোট ডাউন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইন ইয়োর কপি। প্রত্যেকটা তোর খাতায় নোট ডাউন কর, আমি বলছি সব কমন পাবি। তো চল দেরি না করে স্টার্ট করি। দেখ, মজলের ধারণা অ্যাকচুয়ালি আমরা আগের দিন মেন্ডেলিভের পর্যায় সূত্র পড়ে ফেলেছি, যেটা উনি বলেছিলেন। তারপর তার সংশোধিত রূপে দেখেছিলাম জিরো শ্রেণী অ্যাড করা ছিল না, সেখানে জিরো শ্রেণী অ্যাড করা হয়েছে। কিন্তু তারপরে মজলে একটা পরীক্ষা করলেন, বিজ্ঞানী মজলে একটা পরীক্ষা করলেন। মানে উনি যেটা বলেছিলেন এমনি বলেন, উনি এমনি বলেননি, পরীক্ষালব্ধ ফল থেকে তিনি এই সিদ্ধান্ত বা ধারণা দিয়েছিলেন। কি ধারণা দিচ্ছেন? ধাতুর উপর তীব্র গতিসম্পন্ন ইলেকট্রনের আঘাতের ফলে, মনে করে এটা একটা ধাতু আছে, একটা ধাতুর উপরে যখন তীব্র গতিসম্পন্ন মানে অতিরিক্ত মানে হাইফাই কাইনেটিক এনার্জি নিয়ে যখন একটা ইলেকট্রন গিয়ে ধাক্কা মারে ধাতু পৃষ্ঠকে, মনে করে এটা একটা ধাতু পৃষ্ঠ, মানে এক্সেসিভ কাইনেটিক এনার্জি, হেভি গতি নিয়ে গিয়ে একটা গতিসম্পন্ন একটা ইলেকট্রন কণা গিয়ে ধাতুর পৃষ্ঠে ধাক্কা মারলো, এর ফলে এক্স রশ্মি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? এক্স রশ্মি। এই এক্স রশ্মি যখন উৎপন্ন হলো, তাহলে এক্স রশ্মি কখন উৎপন্ন হয়? যে কোনো একটা ধাতুর উপরে যখন একটা তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন কণা গিয়ে ধাক্কা মারে, এক্স রশ্মি উৎপন্ন হয়। বেশ, ধাতুর পরমাণু ক্রমাঙ্ক, যে ধাতুটা ইউজ হয়েছে তার পরমাণু ক্রমাঙ্ক থাকবে। পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা মনে রাখতে পারিস। পরমাণু ক্রমাঙ্ক যা, পারমাণবিক সংখ্যা তা, প্রোটন সংখ্যা তাই। ধাতুটার একটা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক থাকবে, সেটাকে জেড বলবো। এর সহিত মানে ওর সাথে উৎপন্ন এক্স রশ্মির কম্পাঙ্কের পরিবর্তন হচ্ছে। উনি দেখলেন পরীক্ষা করে, যখন এটা মনে কর ধাতু, তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন কণা গিয়ে এখানে ধাক্কা মারছে, এই ধাতুটার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা মানে জেড, এই যে এক্স রশ্মি উৎপন্ন হলো, সেই এক্স রশ্মির কম্পাঙ্কের সাথে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা দেখে তিনি ফলাফল থেকে বিজ্ঞানী মজলে তখন বললেন যে মৌলের রাসায়নিক ধর্ম মৌলের পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, পারমাণবিক ভরের উপর নয়। আগে সবাই কি পারমাণবিক ভরের উপর নির্ভর করেছিল? মজলে বিজ্ঞানী মজলে এই পরীক্ষা করার পরে বললেন যে অ্যাকচুয়ালি মৌলের রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক ভরের উপর নয়, বরং পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। পুরো জিনিসটা আলাদা একটা কনসেপ্ট তৈরি হলো এবং তিনি পরীক্ষা করে বলেছিলেন। বোঝা গেছে? সেইখান থেকে এই পর্যায় সারণীর কিছু ত্রুটি বেরোলো। তখন আধুনিক পর্যায় সারণীকে ইন্ট্রোডিউস করা হলো। আধুনিক পর্যায় সারণীতে তখন আধুনিক পর্যায় সূত্র বলছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি, কি নানান ধরনের মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি, মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মানে একটা পর্যায়ের পরে, একটা নির্দিষ্ট পর্যায়ের পরে বা নির্দিষ্ট মানের পরে আবার রিপিট হতে থাকবে। কিসের বৃদ্ধির ফলে? পারমাণবিক ভর নয়, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে। এতদিন সবাই কি ভাবছিল না পারমাণবিক ভর, অ্যাকচুয়ালি ইনি প্রথম মজলে বললেন যে না, পারমাণবিক ভর নয়, অ্যাকচুয়ালি ওটা নির্ভর করে পরমাণু
ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপরে। বুঝে গেছিস? এই আধুনিক পর্যায় সূত্র আইইউপিএসি নিয়ম অনুযায়ী 1984 সালে বলা হলো যে আধুনিক 1984 সালে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এলো, ইন্ট্রোডিউস করা হলো এবং এই দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হলো 7টি এবং শ্রেণী সংখ্যা হলো 18টি। 18টি শ্রেণী করা হলো, 126টা মৌলকে রিপ্রেজেন্ট করা হলো। 126 বিকজ 7 into 18 so it's 126। 126টা মৌলকে এরকমভাবে রিপ্রেজেন্ট করা হলো। সেটা অনেক মৌল আছে। আগে দেখ, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটা পর্যায় ছিল? 7টা পর্যায়। কটা শ্রেণী ছিল? 8টা শ্রেণী ছিল। মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপে কটা পর্যায় ছিল? 7টা পর্যায়, 8টা শ্রেণী। এই 7টা পর্যায় মেন্ডেলিফের পর্যায় সূত্রতে ছিল। মেন্ডেলিফ যেটা পর্যায় সারণী দিয়েছিল তাতে 7টা পর্যায়, 8টা শ্রেণী ছিল। তারপরে কি হলো? সংশোধিত রূপে কি হলো? মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপে 7টা পর্যায়, 9টা শ্রেণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 7টা পর্যায়, 18টা শ্রেণী। মানে পর্যায় সংখ্যা একই ছিল, আস্তে আস্তে শ্রেণীগুলোকে বানানো হলো। এবং এই 18টা শ্রেণীতে কোন কোন মৌলরা থাকে এবং সেই প্রত্যেকটা শ্রেণীকে কি বলবো, কি নাম, সেইগুলো আমরা জানবো। এবার শোন, পর্যায় সারণী মানে হচ্ছে একটা টেবিল। পর্যায় মানে হচ্ছে এইগুলো, রোগুলো। মানে ধর এখানে যেমন লিখেছি, এইটা ফার্স্ট পর্যায়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। মানে পর্যায় মানে এই 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 এইগুলো। পর্যায় চেঞ্জ মানে উপর থেকে নিচে, পর্যায় চেঞ্জ হবে মানে উপর থেকে নিচে। আর শ্রেণী কোনগুলো? এই 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 এই। তার মানে শ্রেণী চেঞ্জ হবে মানে বাম দিক থেকে ডান দিকে যাবে, আর পর্যায় চেঞ্জ হবে মানে উপর থেকে নিচে নামবে। পর্যায় উপর থেকে নিচে, শ্রেণী বাম দিক থেকে ডান দিক। বোঝা গেছে? এবার এই প্রত্যেকটা শ্রেণীর নাম এবং সে কোন শ্রেণীতে কোন এলিমেন্ট থাকে সেগুলো আমরা দেখব এবং তাদের নামগুলো দেখব। এবার দেখ, এই শ্রেণীর যে মৌলগুলো থাকে তাদের একটা করে নামের মেমোনিক্স ইউজ করা হয়। তো মেমোনিক্স যে লাগবেই এরকম নয়, অনেক জায়গায় নানা রকম মেমোনিক্স ইউজ হয়। আমি আমার মতন করে কিছু সিলেক্ট করেছি, সেগুলো দেখ। তোর যদি মনে হয় যে না এগুলো মনে রাখতে আমার অসুবিধা হবে, দেন ওকে আদার্স অন্য কিছু মনে রাখিস, তবে খুব একটা লাগে না। চল দেখি কি কি শ্রেণী আছে আর কি কি নাম। আমরা প্রথম শ্রেণী নিয়ে কথা বলবো, মানে একদম পর্যায় সারণীর প্রথম শ্রেণী মানে এইটা হচ্ছে প্রথম শ্রেণী, এইটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এইটা হচ্ছে তৃতীয় শ্রেণী, এরকম। আর পর্যায় বললে এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়। তার মানে আমরা এই শ্রেণীটা, প্রথম 1 নম্বর শ্রেণীটা নিয়ে পড়ছি। 1 নম্বর শ্রেণীকে কি বলে? এই শ্রেণীর মৌলগুলিকে ক্ষার ধাতু বলে। কি বলে? ক্ষার ধাতু। অ্যালকালি মেটালস বলে। কি বলে? তাহলে প্রথম শ্রেণী, 1 নম্বর শ্রেণী কি নামে পরিচিত? ক্ষার ধাতু। কি? ক্ষার ধাতু। মানে প্রত্যেকটা এখানে ক্ষার ধাতু এক্সেপ্ট হাইড্রোজেন। হাইড্রোজেন ধাতুর মতনও বিহেভ করে না, আবার ক্ষারের মতনও বিহেভ করে না। সেই জন্য দেখ, আমি এইখানে যে 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো লিখি সেখানে হাইড্রোজেনকে লিখিনি। হাইড্রোজেন কিন্তু 1 নম্বরেই আছে, 1 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী। হাইড্রোজেন ফার্স্ট মৌল, কিন্তু হাইড্রোজেনের মধ্যে ক্ষার ধর্মও পায় না, ক্ষার ধর্মও নেই, ধাতব ধর্মও নেই। ও ধাতুও নয়, ক্ষারও নয়, সেই জন্য আমি লিখিনি হাইড্রোজেনটা। বোঝা গেছে? কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলো আছে। স্যার কী করে মনে রাখবো? হাইড্রোজেনটা আছে। কি মনে রাখার মেমোনিক্স? লিনা মানে লিথিয়াম, সোডিয়াম। লিনা কে মানে কে, পটাশিয়াম হয়ে গেল। রুবিডিয়াম হয়ে গেল। সিজিয়াম হয়ে গেল।
করে ফ্রান্সিয়াম হয়ে গেল, পাঠালো। মেমোনিক্স কি? লিনাকে রুবি সিজ করে ফ্রান্সে পাঠালো, মেমোনিক্স হয়েছে। মনে রাখার টেকনিক। এরা এবার এখানে একটা স্পেশাল, আমি একবারে ওই শ্রেণী সম্পর্কে সবকিছু জানবো, সবকিছু যা যা আছে। কি? এরা বলতে এই শ্রেণীর মৌলগুলো, এই মৌলগুলো প্রত্যেকে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সুস্থিত তীব্র ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে। প্রত্যেকে, সে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সবাই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি করবে? সুস্থিত মানে কি? ওরকম মানে খুব স্টেবল এবং তীব্র মানে একদম হাই ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে, এবং কার সঙ্গে? অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে, এবং জলের সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষারটা কিরকম হবে? ধাতব অক্সাইড এবং H2 গ্যাস উৎপন্ন করে বলে এদেরকে ধাতু বলে। কেন এদেরকে ধাতু বলে? কোশ্চেন, কেন এদেরকে ধাতু বলে? তোকে বলতেই পারে 1 নম্বর শ্রেণীকে আমরা কেন ক্ষার ধাতু বলবো? কারণ 1 নম্বর শ্রেণীর প্রত্যেকটা মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সুস্থিত তীব্র ক্ষারকীয় অক্সাইড গঠন করে, এবং এরা প্রত্যেকে জলের সঙ্গে বিক্রিয়া করলে কি করবে? তীব্র ক্ষারটা কি ফর্মে হবে? ধাতব অক্সাইড এবং H2 গ্যাস মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বলে এদেরকে ক্ষার ধাতু বলে। আন্ডারস্টুড? এত ডিটেলস জানা যাচ্ছে, দেখ তোকে দিতেই পারে কোশ্চেন। তাহলে এখানে স্যার বিক্রিয়া কি হবে? মনে কর 2x, আমি এক্সটাকে কি ধরছি? 1 নম্বর শ্রেণীর মৌল, সে যে কেউ হতে পারে। এক্স মানে এক্সটা হচ্ছে ক্ষার ধাতু, প্লাস H2O, সেইখান থেকে তৈরি হবে তোর 2XOH প্লাস H2টা গ্যাস হয়ে বেরোবে। দাঁড়া একবার আমি দেখে নিই, এটা H কটা দরকার? দুটো 4টে, তার মানে এখানে 2 দিয়ে দে, 2 অক্সিজেন 2 X, একদম ব্যালেন্স হয়ে গেল। এই এক্সটাই কি? এই এক্স হলো কি? ক্ষার ধাতু। সেটা যে কেউ হতে পারে, এই ক্ষার ধাতুগুলোর মধ্যে যে কেউ হতে পারে। আমি এক্স দিয়ে দিকে দিচ্ছি। দেখ জলের সঙ্গে বিক্রিয়া করছে ধাতব অক্সাইড, কারণ এটা যদি Na হয়, ভাব এক্স এর জায়গায় Na দিই, তাহলে কি হবে? NaOH কি? তীব্র ক্ষার বলতে Na তো ধাতব অক্সাইড, এবং H2 গ্যাস উৎপন্ন হলো। ভেরি গুড স্যার। আর কি জানতে পারছি? এদের বৈশিষ্ট্য কি? দেখ আমি বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্য লিখেছি। ফার্স্ট বৈশিষ্ট্য কি? এদের প্রত্যেকের যোজ্যতা কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। কটা করে ইলেকট্রন থাকবে? যা, এদের যোজ্যতা কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে? একটি করে। সেই জন্যই এরা প্রথম শ্রেণী। এটা পরে দেখবো আমরা কিভাবে বিচার করব, ভয় পাওয়ার কিছু নেই, এটা পরে দেখবো আমরা। আপাতত জেনে রাখ, এদের যোজ্যতা কক্ষ মানে শেষ কক্ষ। যোজ্যতা কক্ষ কোনটা হয়? আউটার মোস্ট সেল, মানে শেষ কক্ষটাকেই আমরা যোজ্যতা কক্ষ বলি। যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকবে? একটি। যোজ্যতা কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। এরা প্রত্যেকে 2 নম্বর তীব্র ধনাত্মক। কি? এরা তীব্র ধনাত্মক নরম ধাতু এবং উত্তম বিজারক। তার মানে ক্ষার ধাতুগুলো বা 1 নম্বর শ্রেণীর মৌলগুলো উত্তম বিজারক, তার মানে এদের বিজারক ধর্মটা বেশি। বোঝা গেছে? সব পরে আবার আলোচনা করবো, এগুলো দেখবো আমরা। নেক্সট পয়েন্ট কি বলেছি? এদের প্রত্যেকের যোজ্যতা 1। যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই সেটাই তার যোজ্যতা হয়ে যায়। 4-এর বেশি হলে কি করতে হয়? 8 থেকে বিয়োগ দিতে হয়। সেটা আমরা বাচ্চাবেলা থেকে জানি। যোজ্যতা কক্ষে মানে শেষ কক্ষে যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে যোজ্যতা 4, 3টে থাকলে 3, 2টো থাকলে 2, 1টা থাকলে 1, 5টা থাকলে মানে 4-এর বেশি থাকলে 8 থেকে বিয়োগ দিতে হয়। 5 থাকলে তাহলে 8 - 5 3 যোজ্যতা হবে। এইরকম এদের সবার যোজ্যতা কত? 1। এবং
এরা যেহেতু একটা ইলেকট্রন, ওরা ছেড়ে দিতে চাইবে, ছেড়ে দিলে কটা ধনাত্মক আয়ন তৈরি হবে? একক, মানে একটাই। সেই জন্য এরা একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে। ভাব, পরমাণুতে কি হয়? যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন থাকে। হ্যাঁ, অবশ্যই সুস্থিত, তেজস্ক্রিয়র জন্য নয়, তেজস্ক্রিয় যারা তাদের জন্য নয়, সব এখানে সুস্থিতর জন্য করা হচ্ছে। যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। এবার শেষ কক্ষে একটা ইলেকট্রন মানে কি? সে ওই একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, ছেড়ে দিয়ে কি অষ্টক পূর্তি করতে চাইবে। ওটাই তো নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক সূত্র পরিচিত? ওইটা সে তার অষ্টকটা পূর্ণ করতে চাইবে। পূর্ণ করতে হলে একটা ইলেকট্রন ছেড়ে দেবে। একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে? একটা নেগেটিভ চার্জ কমে যাচ্ছে, তার মানে কটা পজিটিভ হয়ে যাচ্ছে? একটা পজিটিভ এক্সট্রা হয়ে যাচ্ছে, তার মানে কি একক ধনাত্মক আয়ন তৈরি করতে পারে। এখানে আধান বলতে পারবি না, আয়ন বলতে হবে। একক ধনাত্মক আয়ন উৎপন্ন করতে পারে। নেক্সট, এরা অত্যন্ত সক্রিয়, প্রচণ্ড সক্রিয়। সোডিয়াম, পটাশিয়াম এরা অত্যন্ত সক্রিয়, তাই এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। মানে তুই সোডিয়াম ডাইরেক্টলি পাবি না, সোডিয়াম তোকে বার করে নিতে হবে, সোডিয়াম যৌগ হিসাবে থাকবে। এরা প্রকৃতিতে ওই জন্যে সক্রিয় বলে, তাই প্রকৃতিতে মুক্ত অবস্থায়, অত্যন্ত সক্রিয় তাই প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায়? যৌগ ফরম্যাটে থাকবে, যৌগ হিসাবে পাওয়া যায়। লাস্ট, এরা প্রত্যেকে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে, প্রত্যেকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করবে? হাইড্রাইড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? হাইড্রাইড। এটা প্রত্যেকে, যেমন ধর সোডিয়াম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করে যুক্ত হয়ে কি করবে? সোডিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করবে? লিথিয়াম হাইড্রাইড। বোঝা গেছে? এই ছিল হচ্ছে প্রথম শ্রেণী রিলেটেড এভরিথিং। পরে আরও বেশ কিছু জায়গায় আছে, পারমাণবিক ব্যাসার্ধ এগুলো পরে জানবো, সেগুলো আলাদা জিনিস, সেগুলো থার্ড পার্টে আসবে। হয়েছে? চল এবার 2 নম্বর শ্রেণী নিয়ে জানতে চেষ্টা করব। 2 নম্বর শ্রেণী নিয়ে কি বলছে? 2 নম্বর শ্রেণীতে কি আসছে? 2 নম্বর শ্রেণী, এই শ্রেণীর মৌলগুলোকে কি বলে? ক্ষারীয় মৃত্তিকা মৌল। আগেরটাকে কি বলছিলাম? 1 নম্বরটাকে ক্ষার, এটাকে কি বলছি? ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটালস। কারা থাকে এর মধ্যে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই কটা। তো স্যার মনে রাখার নিয়ম কি? আমি এটা ভেবেছি যে আমার তরফ থেকে, টম বেরি একজনের নাম, তাহলে বি হয়ে যাচ্ছে বেরিলিয়াম, মগে ম্যাগনেসিয়াম, কাল ক্যালসিয়াম, স্ট্রবেরি স্ট্রনসিয়াম, বার বেরিলিয়াম, বার বেরিয়াম, করে রেডিয়াম শুনছি। টমবেরি মগে কাল, টমবেরি মগে কাল স্ট্রবেরি বার করে রেডিও শুনছিল। এটা করতে পারিস, তাহলে তোর মনে থেকে যাবে যে এইগুলো। এখন এদেরকে কেন ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে? প্রথমে কথা, কেন মৃত্তিকা বলে? ক্ষারীয় নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, মৃত্তিকা কেন বলে? এদের অক্সাইড, এদেরকে ডাইরেক্ট পাবি না, অক্সাইড পাবি এদের। আগেরটা যেমন কি ছিল, ডাইরেক্ট পেতিস না, কারণ কি? এরা সক্রিয়, অত্যন্ত সক্রিয়। এরা একাভাবে সক্রিয় থাকলে তারা কি প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তাদের যৌগ পাবে। আগেরগুলোর কি যৌগ পাচ্ছিলিস, এইখানে কি অক্সাইড পাবে। এদের অক্সাইড হিসাবে প্রচুর পরিমাণে ভূত্বকে পাওয়া যায়, মানে কি আর্থের সারফেসে পাওয়া যায়। ওকেই তো আমরা মৃত্তিকা বলি, দ্যাটস ওয়াই দে আর কল্ড মৃত্তিকা মৌল, ওই জন্য ওদেরকে মৃত্তিকা বলা হয়। এবং এদের অক্সাইড ক্ষারীয় হয়, এদের অক্সাইডগুলো কি হয়? ক্ষারীয়, ওই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে। ক্ষারীয় কেন বলে? এদের অক্সাইডগুলো, মানে এরা বাস্তবে, এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। কেন থাকে না? অত্যন্ত সক্রিয়, খুব সক্রিয়। যারা খুব সক্রিয় তারা একা থাকতে পারে না, দেখবি। যারা খুব সক্রিয় হয়, যারা অত্যন্ত রেগে যায়, তারা একা থাকলে রেগে যাবে, দেখবি। ওদেরকে সবসময় দেখবি গ্রুপে রাখবি, ওরা রাখবে না অতটা। বন্ধুদের মধ্যে রাগারাগি হচ্ছে, বন্ধুদের মধ্যে ওর পেছনে লাগা হচ্ছে, সেক্ষেত্রে অতটা রাগ করবে না। কিন্তু একা থাকলেই বাড়ির লোক কিছু বলে রেগে যাচ্ছে, তারা হচ্ছে অত্যন্ত সক্রিয়। যারা অত্যন্ত সক্রিয় হয় তারা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। আগেরগুলো কেমন কি সক্রিয় ছিল, কিন্তু ওরা মুক্ত অবস্থায় থাকতো না, কিন্তু ওরা যৌগ হিসাবে পাওয়া যেত। এরা কি অক্সাইড হিসাবে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আর্থ সারফেসে, ভূত্বকে বা ভূপৃষ্ঠে, ওই জন্য এদেরকে মৃত্তিকা বলে। আর এদের অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির হয়, সেই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে। আশা করি বুঝে গেছিস। এখন যদি উদাহরণ নিই, বিক্রিয়া যদি তুই দেখিস, মনে কর এদের তো অক্সাইড পাবি, তো আমি ধরছি XO।
এক্সটা কি? এক্সটাই ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা তার সঙ্গে অক্সাইড, তবে তো অক্সাইড হলো, প্লাস H2O। এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? XOH এর হোল টু, OH এর হোল টু মানে দুটো লাগবে তাই তো, 2XO, 2 ইন্টু XO লিখতে হবে, প্লাস H2 তো আরেকটা কি উৎপন্ন হবে রে, X ব্যালেন্স হয়ে গেছে, X2X, XO দুটো আছে, আচ্ছা এইখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই এক্সটা, এইখান থেকে XO, OH এর 2 আর একটা মানে অক্সিজেন থাকবে নাকি রে, XOH এর হোল টু, XOH এর হোল, X একটা, O দুটো, এই দুটো, হ্যাঁ আর কিছু হবে না, XOH এর হোল টু। এটাই কি? এই এক্সটাকেই আমরা কি বলছি? ক্ষারীয় মৃত্তিকা মৌল। হয়েছে? এক্সটা কি? ক্ষারীয় মৃত্তিকা মৌল। এটা কি? অক্সাইড। অ্যাকচুয়ালি এ কিসে থাকে? সলিড ফর্ম, এ কিসে থাকে? লিকুইড ফর্ম। এই হচ্ছে ফর্মুলা। এবার এদের বৈশিষ্ট্য স্যার কি? বৈশিষ্ট্য তো একটা বলেই দিলাম। এবার দেখ এরা কোন নম্বর শ্রেণীতে আছে? 2 নম্বর শ্রেণী। এদের প্রত্যেকের যোজ্যতা কক্ষে 2টি করে ইলেকট্রন থাকে। আচ্ছা, যার যোজ্যতা কক্ষে দেখ আগেরটার ক্ষেত্রে যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন ছিল, সেই জন্য 1 নম্বর শ্রেণী। এর যোজ্যতা কক্ষে 2টো ইলেকট্রন, সেই জন্য 2 নম্বর শ্রেণী। যার 3 থাকবে মেন্ডেলিপের পর্যায় সারণী অনুযায়ী সে 3 নম্বরে। আধুনিক পর্যায় সারণী হলে তার সঙ্গে 10 যোগ করতে, 10 প্লাস 3 13 নম্বর শ্রেণী। মনে রাখার নিয়ম। শেষ কক্ষে যত যোজ্যতা থাকবে, 1 থাকলে 1 নম্বর শ্রেণী, 2 থাকলে 2, 3 থাকলে আর 3 নয়, তার সঙ্গে 10 যোগ করতে হবে, তবে আধুনিক পর্যায় সারণী অনুযায়ী পাবে। আর যদি শুধু 3 নম্বর শ্রেণী লিখে দিস তাহলে মেন্ডেলিপের পর্যায় সারণী অনুযায়ী পাবে। হয়েছে? কারণ মেন্ডেলিপে কটা ছিল? মেন্ডেলিপের পর্যায় সারণীতে কটা ছিল? 8টা ছিল, ওই জন্য পরপর হচ্ছিল। আর এখানে কটা? 18টা, 10-এর গ্যাপ আছে না, দ্যাটস ওয়াই উই আর অ্যাডিং 10 আফটার 2। 2 নম্বর শ্রেণীর পর থেকে যত আসবে তার সঙ্গে 10 যোগ করতে হবে। চলে 2 নম্বর পয়েন্ট, অধিক সক্রিয়তার জন্য এরা প্রকৃতিতে মুক্ত অবস্থা থাকে না, যেটা বললাম। 3 নম্বর, ক্ষারকীয় ধাতুগুলো তীব্র বিজারক পদার্থ। এরা কি? তীব্র বিজারক পদার্থ। এরা কি? তীব্র বিজারক পদার্থ। এবার আমরা দেখব 3 থেকে 12 নম্বর শ্রেণী। 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণীকে কি বলে না? সন্ধিগত মৌল। 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত যে সমস্ত মৌলগুলো আছে তার ব্যাপারে এবার একটু ডিসকাস করব। চল দেখ, 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণী আমরা পড়বো, তার আগে একটা জিনিস আমরা বলে রাখি যে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা তার মাঝখানে পড়ে রাখ। কি না? ইউরেনিয়ামোত্তর মৌল কি? এটা লিখেছি, ইউরেনিয়ামোত্তর মৌল মানে কি? ইউরেনিয়াম উত্তর, উত্তর মানে পরে, ইউরেনিয়ামের পরে। ইউরেনিয়ামোত্তর মৌল মানে কি? ইউরেনিয়ামের পরের। পর্যায় সারণীর 7ম পর্যায়ে অবস্থিত ইউরেনিয়াম পরবর্তী মৌলগুলো কি? 7ম পর্যায়, পর্যায় সারণীর 7ম পর্যায়ের ইউরেনিয়াম পরবর্তী মানে ইউরেনিয়াম থেকে পরের, নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 11টি মৌলকে আমরা কি বলবো? ইউরেনিয়ামোত্তর মৌল। পর্যায় সারণীর 7ম পর্যায়ে ইউরেনিয়ামের পর থেকে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 11টা মৌল আছে। এই 11টা মৌলগুলোকে আমরা কি বলবো? ইউরেনিয়ামোত্তর মৌল মানে ইউরেনিয়ামের পরে। ওদের একটা নাম দেওয়া হয়েছে ইউরেনিয়ামোত্তর। কেন? এটা খুব স্পেশাল। কেন স্পেশাল একটু পরে বলছি। এইখান থেকে তোমার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, 2টো ইউরেনিয়ামোত্তর মৌলের নাম। 2টো ইউরেনিয়ামোত্তর মৌলের নাম হচ্ছে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। নাহলে তুই বলতে পারিস এইখান থেকে তোর এটা মনে রাখলেই হয়ে যাচ্ছে, নেপচুনিয়াম, লরেন্সিয়াম। নেপচুনিয়াম, লরেন্সিয়াম, প্লুটোনিয়াম, এই 3টা মনে রাখবি। এখন বৈশিষ্ট্য কি লিখেছি দেখ, এই মৌলগুলি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। এরা মানে প্রকৃতিতে পাওয়া যায়, এদেরকে
নিউক্লিয় রিঅ্যাক্টারে কৃত্রিমভাবে তৈরি করতে হয়। স্পেশালিটি ওদের ট্যালেন্টেড, বিরাট বিরাট ট্যালেন্টেড। তার মধ্যে এদের মধ্যে এই 11টা মৌলের মধ্যে নেপচুনিয়াম এবং প্লুটোনিয়ামকে খুব সামান্য পরিমাণ, এই মৌল দুটোকে খুব অল্প পরিমাণ পাওয়া যায় প্রকৃতিতে, খুব সামান্য। এরা তেজস্ক্রিয় প্রকৃতির, এরা তেজস্ক্রিয়, ওই জন্য এদেরকে, এটাই হচ্ছে এদের স্পেশাল ট্যালেন্ট, এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, খুব তেজস্ক্রিয়, একটু কিছু করলেই তেজস্ক্রিয়তা দেখায়, ওই জন্য এদেরকে আলাদা করে আমরা পড়ে নিলাম। বুঝতে পেরেছিস? তাহলে ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা কটি? 11টি। 2টি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম নেপচুনিয়াম, লরেন্সিয়াম, প্লুটোনিয়াম। হয়েছে? এরা কি? প্লুটোনিয়াম আর নেপচুনিয়াম বাদ দিয়ে বাকি 9টা আমাদের কৃত্রিম উপায়ে তৈরি করতে হয়। প্রাকৃতিক ইউরেনিয়ামোত্তর মৌল 2টো, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। এতগুলো কোশ্চেন হতে পারে। হয়েছে? চল এরপর পড়বো 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত শ্রেণী। আমি কি বললাম? 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত শ্রেণীকে আমরা কি বলি? মানে শ্রেণী নয়, ওই শ্রেণী 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলবো? সন্ধিগত মৌল বলবো। বেশ, তার মানে এই সব মৌলগুলিকে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলে। কোথায়? 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত। স্যার কটা মৌল থাকে? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সন্ধিগত মৌলের সংখ্যা কটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহু জায়গায় সব কোশ্চেন পড়ে। দেখ, এই সন্ধিগত মৌলগুলোকে 3টে সারিতে বিভক্ত করা যায়। কটা সারিতে? 3টে সারিতে। আমার কাছে আর বোর্ডে জায়গা ছিল না, তাই এইখানেই সব লিখেছি। প্রতিটি সারিতে 10টি করে মৌল আছে। তাহলে টোটাল কটা হচ্ছে? 3টে সারি, প্রতিটাতে 10টা করে, 3 × 10 30। সন্ধিগত মৌলের সংখ্যা 30। কত? 30টা সন্ধিগত মৌল আছে। শর্ট কোশ্চেন বহু জায়গায় দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই জন্য আমি স্টার মার্ক দিয়েছি। প্রথম সন্ধিগত সারি, চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এলিমেন্টগুলোকে আমরা কি বলবো? প্রথম সারির সন্ধিগত সারি। কোথা থেকে? চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। তাহলে প্রথম সন্ধিগত সারি কোনটা? চতুর্থ পর্যায়ে। কারা? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। দ্বিতীয় সন্ধিগত সারি কোনটা? পঞ্চম পর্যায়ের ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মনে রাখতে হয়। তৃতীয় সন্ধিগত সারি ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম, হ্যাফনিয়াম থেকে মার্কারি পর্যন্ত। অতগুলো ইম্পর্টেন্ট নয়। এরপর কেন স্যার এদেরকে কেন সন্ধিগত মৌল বলা হচ্ছে? এদের সন্ধিগত মৌল কেন বলা হয়? তীব্র তড়িৎ ধনাত্মক 1 নম্বর ও 2 নম্বর। দেখ, সন্ধিগত মৌলগুলো কোথা থেকে কোথা? 3 থেকে 12 পর্যন্ত। 3 থেকে 12 পর্যন্ত। তাহলে 3 থেকে 3-এর আগে কি আছে? 1 আর 2। 1 আর 2 হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর শ্রেণী তীব্র ধনাত্মক, তীব্র ধনাত্মক। আর 13 নম্বর শ্রেণীটা 13 থেকে 17 পর্যন্ত শ্রেণীটা তীব্র অপরাধর্মী, মানে অপরাধর্মী। পরে বলবো কেন। 13 থেকে 17 পর্যন্ত অপরাধর্মী, আর 1 থেকে 2 কি? 1 আর 2 কি? তীব্র ধনাত্মক। এদের মাঝখানে দেখ সন্ধিগত মৌলগুলো আছে, এদের মাঝখানে এদের অবস্থান বলে, মানে 1 আর 2 তীব্র ধনাত্মক, আর 13 থেকে 17 পর্যন্ত অপরাধর্মী, মানে নেগেটিভ ধরে নিতে পারিস। ধনাত্মক আর ঋণাত্মকের মাঝখানে অবস্থিত বলে এদেরকে সন্ধিগত মৌল বলে। গোদা বাংলা। অপরাধর্মী মানে হচ্ছে নেগেটিভ, এদের নেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর 1 আর 2 এর ইলেকট্রো পজিটিভিটি সব থেকে বেশি। এদের মাঝখানে অবস্থান বলে এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। দ্যাটস ইট। আশা করি বুঝে গেছিস। এখন তুই যখনই অপরাধর্মী দেখবি তখনই একটু অসুবিধে, যে স্যার কেন অপরাধর্মী বললো? অপরাধর্মী মানে হচ্ছে নেগেটিভ। হয়েছে? স্যার বৈশিষ্ট্য লিখেছি এইখানে, এদের বৈশিষ্ট্য, এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। কবি 1 है तो कभी 2, कभी 2 है तो कभी 3। লোহা Fe কোথাও 2, এর যোজ্যতা কখনো আবার 3। এই জন্যে এদেরকে, এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। সেই জন্যে তারপরে পয়েন্টটা দেয়, এরা রঙিন যৌগ উৎপন্ন করে। আচ্ছা, এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে মানে ওই আর কি, একটু জল টল খেয়ে নানা রকম ডিসকো ড্যান্সার দেখায়, ওই জন্যে এরা মেহফিল মে জান ডাল দেতা হয়, ওই জন্যে রঙিন যৌগ উৎপন্ন করে। এরকমভাবে মনে রাখতে পারিস। সন্ধিগত মৌল মানে কি? স্পেশাল,
ये लोग महफिल में जान डाल देता है, महफिल का रंग बदल देता है, ওই জন্য এদেরকে রঙিন যৌগ বলা হয়। এরা স্থায়ী জটিল যৌগ উৎপন্ন করে। এরা সবাই ধাতু, সন্ধিগত মৌল সবাই ধাতু হয়। এবার এইখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট শর্ট কোশ্চেন হিসাবে দিতে হয়। দেয় খুব বেশি দেয়। এখন বলছে প্রতিনিধি মৌল কাদেরকে বলা হবে? 1, 2 এবং 13 নম্বর বোধ হয় নাকি, 1, 2 এবং 13 থেকে 17 এদের যে মৌলগুলো এদেরকে প্রতিনিধি মৌল বলে। আচ্ছা, এখানে পর্যন্ত তোরা জেনে রাখ, তারপর আমি শর্ট কোশ্চেন ওগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? তো দেখ, যেটা বলছিলাম আমি কি, এখানে দেখ লিখেছি 1 নম্বর 2 নম্বর শ্রেণী, মানে 1 নম্বরের শ্রেণীর যত মৌল, 2 নম্বর শ্রেণীর যত মৌল এবং 13 নম্বর থেকে 17 নম্বর পর্যন্ত যত মৌল আছে, 1, 2, 13 থেকে 17 এই সব মৌলগুলোকে বলা হয় আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল। তোকে বলবে প্রতিনিধি মৌল কাকে বলে, কিংবা বলবে তোকে একটি প্রতিনিধি মৌলের নাম লেখো, দুটো প্রতিনিধি মৌলের নাম লেখো, লিখে দে, 1 নম্বর 2 নম্বরের লিখে দে, 13 থেকে 17 পর্যন্ত। তোদেরকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলে। অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে আদর্শ মৌল। পরে কি বলছে, 11 নম্বর শ্রেণীর মৌলগুলি কোনগুলো? Cu, Ag, Au, কপার, রূপা, সোনা। এদেরকে মুদ্রা ধাতু বলে। কেন বলে? এদের দিয়ে মুদ্রা তৈরি হয়, আগে তো এগুলো দিয়েই মুদ্রা হতো, ওই জন্য এদেরকে মুদ্রা ধাতু বলে। তোকে পরীক্ষায় বহু জায়গায় কোশ্চেন দেয় যে নিজের কোনটি মুদ্রা ধাতু বা দুটি মুদ্রা ধাতুর নাম লেখো বলে অপশান দেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো স্টার মেরে দেয়, এটা যাতে স্টার মেরে দেয়। এরপর প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রুথেনিয়াম, রেডিয়াম, এই চারটে, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রুথেনিয়াম, রেডিয়াম, এই চারটেই সন্ধিগত ধাতু বা সন্ধিগত মৌল। এরা নোবেল ধাতু নামে পরিচিত। তোকে বলবে নোবেল ধাতু কোনটি বলে অপশন দিয়ে দেবে, স্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কে কে? প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রুথেনিয়াম আর রেডিয়াম, এই চারটে সন্ধিগত ধাতুকে আমরা কি বলি? নোবেল ধাতু। নোবেল গ্যাস আলাদা, এটা নোবেল ধাতু। দেখ, তোকে আমি বারংবার বলছি, দোজ আই এম রাইটিং ওভার হিয়ার, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোকে আমি বলছি সব কমন পাবি, সব কমন পাবি, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। তোকে কিন্তু সব নোট ডাউন করে করে ভালো করে পড়তে হবে, কারণ আমি কোনো জিনিস বাদ দিচ্ছি না। যেখান থেকে শর্ট কোশ্চেন আসবে আমি তোকে বলে দিচ্ছি সেখান থেকে শর্ট কোশ্চেন আসবে। হয়েছে? যোজ্যতা কক্ষে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আধুনিক সংজ্ঞানুযায়ী 12 নম্বর শ্রেণীর এই 3টে মৌলকে সন্ধিগত মৌল বলা হয় না। এরা সন্ধিগত মৌল নয়। কে কে? জেডেন মানে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এদেরকে এখন আর সন্ধিগত মৌল বলা হয় না, যদিও এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তোকে যেগুলো ইম্পর্টেন্ট বলছি তুই চোখ কান বন্ধ করে ভরসা করতে পারিস, কারণ প্রতি বছর আমার কাছ থেকে 100/100 থাকে, মোটামুটি 2-3টে। এক বছর তো এরকম হয় 7টা-8টা করে 100/100 থাকে। 90-র উপরে তো বহু, 99, 98। তো তুই চোখ কান বন্ধ করে ভরসা করে পড়ে যা, আমি গ্যারেন্টি দিচ্ছি থাকে রে, বহু দেবে। যারা ডাক্তারি এখন পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, বহু ছেলে আছে যারা মানে পেয়েছে। খালি এই বছর যারা মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিক দিল, তারা দুজন রানিংয়ে নিট পেয়েছে, তারা দুজন খালি 99 পেয়েছিল, নিজেদের দোষে, এক জায়গায় উত্তর লিখেছিল না ওই জন্য, আর একজন একটা শর্ট কোশ্চেন ভুল করেছিল। আচ্ছা, তারপর দেখ 13 নম্বর শ্রেণী থেকে আবার শুরু করি। 13 নম্বর শ্রেণী, এই শ্রেণীর মৌলগুলোকে বোরন পরিবার বলে, মানে বোরন থেকে শুরু হয় বলে এদেরকে বোরন ফ্যামিলি বলে। কে কে থাকে এই শ্রেণীর মৌলে? এই শ্রেণীতে কে কে মৌল থাকে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। কি করে মনে রাখবো? আমার নিয়ম, মানে আমি এরকম করে ভাবি। বাগানের বড় মানে বোরন, আলু অ্যালুমিনিয়াম, গ্যালো গ্যালিয়াম, ইন্ডিয়ায় ইন্ডিয়াম, থলে থ্যালিয়াম ভরে। বাগানের বড় আলু গেল ইন্ডিয়ায়, থলে ভরে। হয়েছে? নেক্সট 14 নম্বর শ্রেণী। 14 নম্বর শ্রেণীর মৌলগুলোকে আমরা বলি কার্বন পরিবার বা কার্বন ফ্যামিলি। কার্বন থেকে শুরু হয়। 14 নম্বরগুলোকে কি বলবো? কার্বন পরিবার। এইখানে কে কে থাকে? এই গ্রুপে থাকে বা এই শ্রেণীতে থাকে
কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ফ্লোরিডিয়াম। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, এসএন মানে টিন, পিবি মানে লেড, প্লামনাম, টিন, লেড, আর এফএল মানে হচ্ছে ফ্লোরিডিয়াম। একে মনে কি করে রাখবো? কার্বোলেটারের কার্বন, সিলিকন, জার্মানি যেই মানে জার্মেনিয়াম থেকে টিন হয়ে গেল, লেড হয়ে ফ্লোরিডায় গেল, ফ্লোরিডিয়াম হয়ে গেল। কার্বোলেটারের জার্মানি থেকে টিনে লোড হয়ে ফ্লোরিডায় গেল। এই তো টেকনিক, তুই নিজেও বার করতে পারিস, নিজেও ভেবে নিতে পারিস, বহু জায়গায় বহুভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আমরা 15 নম্বর শ্রেণী নিয়ে পড়বো। চলো, 15 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী। 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলরা থাকে, এই শ্রেণীর মৌলগুলোকে নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন মৌল বলে। নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন মৌল বলে। নিক্টোজেন কথার অর্থ কি না? নিক্টোজেন কথার অর্থ হচ্ছে শ্বাসকষ্ট বা সাফোকেশন। শ্বাসকষ্ট লেখা নেই, শ্বাসকষ্ট। তোকে এগুলো দেয় যে নিক্টোজেন কথার অর্থ কি, চ্যালকোজেন কথার অর্থ কি, হ্যালোজেন কথার অর্থ কি, শর্ট কোশ্চেন দেয় এগুলো। তো নিক্টোজেন কথার অর্থ কি? শ্বাসকষ্ট বা সাফোকেশন। এই গ্রুপে বা এই শ্রেণীতে কি কি মৌল থাকে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। মনে রাখার টেকনিক আমি লিখেছি, মানে এটা আমার মনে হয় এরকম হতে পারে। না, এন নাইট্রোজেন, ফসল ফসফরাস, কাটলেই আসবে মানে হচ্ছে আর্সেনিক, অ্যান্টনি অ্যান্টিমনি, বিসমাথ দিতে। ফসল কাটলেই আসবে অ্যান্টনি, বিষ দিতে। মানে কি বিষ মিশিয়ে দেয় না অনেক সময়? স্যার আপনার তো বিষটা ফেমাস ডায়লগ, আমার ফেমাস ডায়লগ বলে লিখি যে না ফসল কাটলেই আসবে অ্যান্টনি বিষ দিতে। ফসলে বিষ দিলে নষ্ট হয়ে যায়, সেটা বোঝাতে চাইছি, মনে রাখতে পারিস। না ফসল কাটলেই আসবে অ্যান্টনি বিষ দিতে বা বিষ মেশাতে, এরকম। নেক্সট হচ্ছে 16 নম্বর শ্রেণী। এই শ্রেণীর মৌলগুলিকে অক্সিজেন পরিবার বলে। এই শ্রেণীর 16 নম্বর শ্রেণীটা কি? অক্সিজেন পরিবার। আর এদেরকেই বলে চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদক। চ্যালকোজেন কথার অর্থ কি? আকরিক উৎপাদক। এই শ্রেণীতে কে কে মৌল থাকে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম নাকি কি ছিল না? টেলুনিয়াম নাকি কি ছিল তো? দাঁড়াও এবার দেখে নি, একদম টেলুনিয়াম, পোলোনিয়াম, লেবারোমোরিয়াম। একে মনে রাখবো কি করে? এটা ও মানে অক্সিজেন, সালা মানে হচ্ছে সালফার, সেদিন মানে হচ্ছে সেলেনিয়াম, থেকে মানে হচ্ছে টেলুনিয়াম, থেকে আমি এটা বোঝানোর জন্য টি দিয়ে লিখেছি, টি। পড়েছে পোলোনিয়াম মানে পিও, লাভ এলভি, কেসি। ও সালা সেদিন থেকে পড়েছে লাভ কেসে। এইটা পছন্দ হয়েছে, লাস্ট কেস আছে, খুব मजा। हम तो ऐसे ही सोचते थे सर, हमारा कब होगा, लो हो गया, केमिस्ट्री से हो गया लाभ केस। ও সালা সেদিন থেকে পড়েছে লাভ কেসে, এটা তুমি এরকম ভাবে মনে রাখতে পারিস তোরা। নেক্সট হচ্ছে 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে কারা আছে? 17 নম্বর শ্রেণীকে আমরা বলি হচ্ছে হ্যালোজেন মৌল। 17 নম্বর শ্রেণীকে আমরা বলি হ্যালোজেন মৌল। 17 নম্বর শ্রেণী কি বললাম? 17 নম্বর শ্রেণীকে কি বলে না? হ্যালোজেন মৌল। 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে আমরা কি বলবো? হ্যালোজেন মৌল। এখন হ্যালোজেন কথার অর্থটা আমি এখানে লিখিনি। এই হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। কি? সামুদ্রিক লবণ উৎপাদক। মনে রাখতে হবে স্যার, ইম্পর্টেন্ট। এতে কি কি মৌল আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারাইন, এই কটা মৌল আছে। এবার এদেরকে মনে রাখবো কি করে? ফ্লু মানে ফ্লোরিন, আর কলেরা ক্লোরিন, বরাবর ব্রোমিন, ই মানে আয়োডিন, আই দিয়ে ই, অত্যন্ত এটি খারাপ রোগ। ফ্লু আর কলেরা
বরাবরই অত্যন্ত খারাপ রোগ। ফ্লু আর কলেরা বরাবরই অত্যন্ত খারাপ রোগ। এইটা বলে মনে রাখ, মেমোনিক্স হয়ে গেল। এখন এদের বৈশিষ্ট্য কী? এরা অধাতব গুণ সম্পন্ন এবং 17 নম্বর মানে দেখ 7টা করে শেষ কক্ষে ইলেকট্রন থাকবে, মানে এদের ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বেশি হবে, মানে তড়িৎ ঋণাত্মকতা কী হবে? বেশি হবে, সেটাই লিখেছি। অর্থাৎ তড়িৎ ঋণাত্মক ধর্মী দ্বিপরমাণু গ্যাস। এরা কি অধাতব, যেহেতু 7 নম্বরে আছে মানে কি এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ম্যাক্সিমাম, মানে এরা সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। 17 নম্বর শ্রেণীতে এমন হচ্ছে শ্রেণী যেখানে কঠিন, তরল ও গ্যাসীয় 3 রকম ভৌত অবস্থার মৌল থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি স্টার দিয়ে দিয়েছি 3টে স্টার, 3 স্টার, দেখতে ही पसंद आ जाए, মানে কোশ্চেন বিরাট ইম্পর্টেন্ট। 17 নম্বর কোন শ্রেণীতে বা কত নম্বর শ্রেণীতে 3 ধরনের ভৌত অবস্থার মৌল উপস্থিত থাকে? সেটা হচ্ছে 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন শ্রেণী। লাস্ট সমীকরণ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট। 17 নম্বর শ্রেণীতে অবস্থিত প্রথম হ্যালোজেন মৌল মানে ফ্লুরিন, তাকে মানে ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলে। কি বলে? সুপার হ্যালোজেন। এবং দেখা গেছে অন্যান্য হ্যালোজেনের থেকে ফ্লুরিনের বেশ কিছু রাসায়নিক ধর্ম আলাদা, পার্থক্য আছে সামান্য, পরে জানতে পারি, বড় হলে জানতে পারি। এরপর আসছে 18 নম্বর শ্রেণী। 18 নম্বর শ্রেণী, এই শ্রেণীর মৌলগুলোকে কি বলি আমরা? নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। কে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এরা হচ্ছে বেসিক্যালি সুস্থির, এরা নিষ্ক্রিয়। এদের বৈশিষ্ট্য কি? সাধারণ অবস্থায় মৌলগুলো গ্যাসীয়, সবাই গ্যাস, ওই জন্যই তো গ্যাস বলেছিস। এদের যোজ্যতা 0 ধরা হয়, 0। এরা এক পরমাণু এবং এদের মধ্যে হচ্ছে রেডনটা হচ্ছে কি? তেজস্ক্রিয়। প্রত্যেকটা শ্রেণীর শেষ মৌলগুলো তেজস্ক্রিয় হয়, প্রত্যেকটা শ্রেণীর শেষ মৌলগুলো তেজস্ক্রিয় হয়। এই ছিল 1 থেকে 18 নম্বর শ্রেণী পর্যন্ত ডিটেলস তুই জানতে পারলি। এরপরে দেখ দীর্ঘ, অতি দীর্ঘ পর্যায়, হ্রস্ব পর্যায়, অতি হ্রস্ব পর্যায়, এটা হয়, শুধু এটা বাকি আছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে রাত অনেক হয়ে গেছে, প্রায় নিয়ার অ্যাবাউট 1:30 বাজে। আমি উঠেছি সকাল 6:30, তারপর থেকে ব্যাক টু ব্যাক পড়ে যাচ্ছি। আবার আজকে রোববার, তো আর শরীরটা দিচ্ছে না, তো এখান পর্যন্তই থাক। এবার দেখ পর্যায় বলতে প্রথম পর্যায়, 7টা তো পর্যায়। প্রথম পর্যায়ে মৌল হচ্ছে 2টো, প্রথম পর্যায়ে মৌল সংখ্যা 2টো। প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, শেষ মৌল হিলিয়াম। এই প্রথম পর্যায়ে 2টো মৌল থাকে বলে এদেরকে কি বলে? এই পর্যায়টাকে, প্রথম পর্যায়কে বলে অতি হ্রস্ব পর্যায়। আমি এইখানে দিয়ে দেবো একটা ছবি, ঠিক আছে? সেখানে কোনটাকে কাকে কি বলে, প্রথম আর শেষ মৌল তুই পেয়ে যাবি, শুধু শুনে নে তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথম পর্যায়কে কি বলবো? অতি হ্রস্ব পর্যায়। কেন অতি হ্রস্ব পর্যায়? মাত্র 2টো মৌল থাকে। তারপর দ্বিতীয় পর্যায়ে থাকে 8টা মৌল, দ্বিতীয় পর্যায়ে থাকে 8টা মৌল। প্রথম মৌল লিথিয়াম, আর শেষ মৌলটা কি ছিল আমার খেয়াল নেই, যাই হোক। তো দ্বিতীয় পর্যায়কে আমরা বলবো প্রথম হ্রস্ব পর্যায়, প্রথম হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব নয়, অতি হ্রস্ব একটাই, তাতে 2টো আছে। প্রথম পর্যায়কে অতি হ্রস্ব, দ্বিতীয়কে বলবো হ্রস্ব পর্যায়, প্রথম হ্রস্ব পর্যায়। তৃতীয় পর্যায়েতেও 8টা ইলেকট্রন, এই 8টা মৌল থাকে, তাকে বলবো আমরা দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে গেল। চতুর্থকে বলবো দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়, এতে 18টা মৌল থাকে। পঞ্চমকে বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়, কারণ এতেও 18টা থাকে। এরপর 6 নম্বরকে বলবো প্রথম অতি দীর্ঘ পর্যায়। কি? প্রথম অতি দীর্ঘ পর্যায়, এতে 32টা মৌল থাকে। আর 7 নম্বরকেও বলবো দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়, কারণ এতেও 32টা মৌল থাকে। একবারটি দেখে নিই দাঁড়া। একদম ঠিক। তো আমি ছকটা এখানে দিয়ে দেবো, তোরা একটু দেখে নিস। তাহলে প্রথম পর্যায়কে আমরা কি বলবো? অতি হ্রস্ব পর্যায়। কেন না? এটা 2টো মৌল থাকে। দ্বিতীয় পর্যায়কে আমরা বলবো প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম হ্রস্ব পর্যায়, কারণ 8টা থাকে। তারপরেরটায় মানে তৃতীয় পর্যায়েতেও 8টা থাকে, তাকে বলবো কি? দ্বিতীয় হ্রস্ব পর্যায়। চতুর্থতে 18টা মৌল থাকে, তাই একে বলবো
প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়। পঞ্চমকে কি বলবো, সাথেও 18টা থাকে, তাকে বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ষষ্ঠকে কি বলবো, 32টা মৌল থাকে, ও প্রথম অতি দীর্ঘ পর্যায়, প্রথম অতি দীর্ঘ পর্যায়। আর সপ্তমকে বলবো, সেখানেও 32টা মৌল থাকে, তাকে বলবো দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। মনে রাখতে হবে। এবার সব কোশ্চেন দেয় এখান থেকে। প্রথম হ্রস্ব পর্যায় কাকে বলে, দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় কাকে বলে, প্রথম দীর্ঘ পর্যায় কাকে বলে, কোন পর্যায়ে, এগুলো শর্ট কোশ্চেন দেয়। তো এইখান পর্যন্ত ছিল পর্যায় সারণীর দ্বিতীয় পার্ট বা পার্ট 2 ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোদের জন্য। এখন কথা হচ্ছে একটু ভিডিওটা লেন্দি হতে পারে, কারণ অনেকটা জায়গা আমি বলে দিয়েছি। এরপর পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, ধনাত্মকতা, আয়নন বিভব, ওই পার্টটা নিয়ে থার্ড পার্ট করব। আর থার্ড পার্টের নিউমেরিক্যাল আমরা একটা আলাদা ক্লাস করব, একটা আলাদা ক্লাসে, মানে একটা আলাদা ভিডিওতে সেখানে দেবো। এই থাকলো, তোরা ভালো করে পড়াশোনা কর। আর বারংবার বলছি, আই এম গ্যারেন্টি, তুই এইখানে পড়ে যা, তুই ভালো মার্কস পাবি কনফার্ম। তো ভালো করে পড়াশোনা করতে থাক। থ্যাংক ইউ, টাটা।